এসআইআর হিয়ারিং প্রক্রিয়া রাজ্যে শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে হয়রানির অভিযোগ সামনে এসেছে। আমরা দেখেছি কোথাও অন্তঃসত্ত্বা তিনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও শতায়ু লাইনে, কোথাও আবার অসুস্থরা তারা হিয়ারিং লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আর সেই শুনানি হয়রানি রুখতে কড়া মনোভাব কমিশনের। জানিয়ে রাখি আপনাদের, ৮০ ঊর্ধ্বরা শুনানি কেন্দ্রে এলে বিএলওকে শাস্তি। শুনানি হয়রানি রুখতে কড়া মনোভাব কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বৃদ্ধ অসুস্থ অশক্তদের বাড়িতেই শুনানির নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে কার্যকর শুরু কখন থেকে? দেখো, কার্যকর করার নির্দেশ বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে গত সপ্তাহে শুক্রবার। তার কারণ, বুথ লেভেল অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে যে যারা 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটার, যারা অসুস্থ, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের মধ্যে থেকে যদি কারো কাছে শুনানির নোটিশ গিয়ে পৌঁছায়, তাহলে তাদের যেন বাড়িতে ফোন করে জানানো হয় যে তাদের শুনানি কেন্দ্রে আসতে হবে না, তার বদলে কমিশনের তরফে তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। কিন্তু এই নির্দেশের পরও তো বৃদ্ধ অসুস্থরা শুনানির লাইনে দাঁড়াচ্ছেন। একদমই। দেখো, এই নির্দেশের পরেও দেখা যাচ্ছে যে জেলায় জেলায় একাধিক বুথে এই সমস্যা তৈরি হচ্ছে, যেখানে বৃদ্ধারা তারা আসছেন শুনানি কেন্দ্রে। এখানে দুটো মূলত কারণ দেখা যাচ্ছে। এক, যেহেতু তাদের শুনানি নোটিশ আগে থেকে ইস্যু করে দেওয়া হয়েছিল এবং তাদের কাছে শুনানির চিঠি আগেই পৌঁছে গিয়েছিল। দুই, বিএলওদের তরফে ফোন না করা। আর সেই কারণেই এবার বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জেলাগুলিকে নির্দেশ দিয়ে দিল কমিশন। এবং কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে আজ থেকে যদি বৃদ্ধারা বুথে আসেন শুনানির জন্য, তাহলে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এমনকি বিএলও সুপারভাইজারদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। তুমি দেখেছো, গত পরশু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন এবং সেখানে এই ইস্যুকে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে জাতীয় নির্বাচন কমিশনের সামনে তোলেন। তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে বলা হয় গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে, এবং সূত্র মারফত খবর তারপরেই কমিশনের তরফে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ ভাঙা পায়ে শুনানিতে। বৃহস্পতিবারও এসআইআর শুনানিতে হয়রানি অব্যাহত। উত্তর ২৪ পরগনার পানিহাটি, সেখানে আরেক ছবি। অভিযোগ, অসুস্থ বৃদ্ধার বাড়িতে গিয়ে শুনানিতে নারাজ নাকি বিএলও। অসুস্থ, হাঁটতে পারেন না, তাই অ্যাম্বুলেন্স চেপেই এসআইআর শুনানিতে। ঝাড়গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা অশীতিপর রূপচাঁদ মান্ডি বয়সজনিত নানা রোগে ভুগছেন, হাঁটতে পারেন না। পরিবারের দাবি বৃদ্ধ শয্যাশায়ী, কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছে। বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তাকে শুনানিতে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বেলপাহাড়ি বিডিও অফিসে। ও খুব অসুস্থ আর কি। অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। হিয়ারিং তো তাহলে তো অন্যরকম ভাবে করা যেত। শুনেছি যে ৮০-৮৫ বছর বয়স যাদের হবে তার আগে নাকি বাড়িতে গিয়ে তাদের হিয়ারিংটা হবে। তো আমরা তো দেখলাম তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো। আলিপুরদুয়ার শহরের সারদাপল্লীর বাসিন্দা শিখা ভৌমিক, দুপায় প্লাস্টার। এই অবস্থায় শুনানিতে তার দাবি, দিন ৭ আগে সিঁড়ি থেকে পড়ে দুপা ভেঙে গিয়েছে, কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকায় শুনানির নোটিশ ধরানো হয়েছে। তাই ভাঙা পা নিয়েই যেতে হয়েছে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর শুনানিতে। ২০০২ আমাদের নাম নাই ভোটে, কষ্ট হচ্ছে, ব্যথাটা আসছে যে নাম নাই, আবার যদি এখন না আসে, আবার যদি না থাকে ওই জন্য। উত্তর ২৪ পরগনার পানিহাটি, এখানকার কাঠগোলার বাসিন্দা অলকা মিত্র, বয়স ৮০, শয্যাশায়ী। ৭ই জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছে। তার ছেলের দাবি, মায়ের কোমর ভাঙা, হাঁটতে পারেন না। মঙ্গলবার সংশ্লিষ্ট বিএলওকে তিনি অনুরোধ করেন বাড়িতে এসে শুনানি করতে। অভিযোগ, তাতে রাজি হননি বিএলও অমিত কুমার সাহা। পড়ে যাওয়াতে কোমর অপারেশন হয়েছিল, তাতে একটা রড বসানো হয়েছিল। আর তার পক্ষে ৪ তলা, আমাদের বাড়িতে লিফট নেই, তো তাকে নামানো ওঠানোটা একটা বিশাল ব্যাপার। আর এমনি কিছু মনেও থাকে না। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যদি বাড়িতে এসে শুনানিটা করানো সম্ভব কিনা। বললো না, আপনাদের যে বয়সী হোক না কেন তাকে যেতে হবে। নির্দেশটা তখন ছিল না বলে আমরা করতে পারিনি। এবারে আমরা যথোপযুক্ত তাকে দেখে নিশ্চয়ই আমরা
কোনো প্রবীণ ব্যক্তির ক্ষেত্রে সেরকম ব্যবস্থা নেব না যাতে তার শারীরিক অসুস্থতার কথা ভেবে আমরা সেইভাবেই ব্যাপারটা সমাধান করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা। নাম মাধবী বর, এসআইআর খসড়া তালিকায় তিনি হয়ে গিয়েছেন অরুণা বর। ডাক পড়ে শুনানিতে। অভিযোগ, নথি দেখে সন্তুষ্ট হয়নি কমিশন, তাই ফের ডাকা হয়েছে। আর এই নাম বিভ্রাটে চরম আতঙ্কে জীবনতলার মাধবী। তার আশঙ্কা, ভোটার লিস্ট থেকে এবার নাম বাদ হয়ে যাবে না তো। মাধবী বর দক্ষিণ 24 পরগনার জীবনতলার বাসিন্দা। প্রায় 29 বছর ধরে এটাই তাঁর ঠিকানা। এসআইআর খসড়া তালিকায় মাধবীর নাম হয়ে গিয়েছে অরুণা। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ যেহেতু কাগজ আমার হয়নি, এখনো কাগজ করতে পারিনি। খুব সমস্যার মধ্যে আছি, কাগজপত্র দিয়েও হচ্ছে না। কি হবে এরপরে নিজেও জানি না, নামটা না উঠলে। জীবনতলা থানার দেউলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বুনিয়া। এখানকার বাসিন্দা মাধবী বর। তার স্বামী অশোক বর ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বছর 3 আগে অশোক মারা যান। তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারপর থেকে একাই থাকেন মাধবী। তার আধার কার্ডের নাম মাধবী। ভোটার কার্ডে মাধবী হয়ে গিয়েছে মাধাবী। সম্প্রতি তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেন, সেখানেও নাম ছাপা ছিল মাধাবী। কিন্তু খসড়া তালিকায় মাধবী হয়ে গিয়েছেন অরুণা। তবে স্বামীর নাম এক, অশোক বর, কিন্তু সেখানে লেখা নেই মাধবীর এপিক নাম্বার। মাধবীকে ডাকা হয় হিয়ারিংয়ে। তার দাবি, তার দেখানো নথিতে সন্তুষ্ট হতে পারেননি কমিশন, তাই ফের ডাকা হয়েছে। এর জেরে আতঙ্কে মাধবী। নাম ভুল আসার কারণে আমি কাগজপত্র জমা দেওয়ার ফলেও আমার কিছু হচ্ছে না। আমি তো এখানকার জেনুইন ভোটার, কিন্তু আমার আসেনি। আজকের আমি 29 বছর এখানে বসবাস করছি। তারপর ওনারা ফেরত দিয়েছেন আমাকে। এতে ডাকা হয়েছিল, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, সেখানেও ওনারা নেননি। আবার ওনারা আর একটা কাগজ বলেছেন, সেখানে ছোটাছুটি করলাম, কিন্তু সেখানেও ওনারা ডকুমেন্টস দিতে পারছেন না। 26 বছর আগের ডকুমেন্টস দিতে পারছেন না। তার জন্য আমি কি করব? আমাদের এখানকার ওই অনেক দিনের বাসিন্দা। এখানে ওনার স্বামী প্রধান ছিল, প্রধানই করে গেছে, কোনো ভুলবশত কাগজপত্র হয়, নাম নেই, নাম ঠিক করতে হবে। কি করে কি করা যায়? কাগজপত্র নেই বলে উনি আমাদের বৌদি, ওনার কাগজপত্র নেই বলে আমাদের সত্যিকারই আতঙ্ক। বিধায়ক ছাড়া এ বিষয়ে স্থানীয় নেতারা মুখ খুলতে রাজি নন। শুধু মাধবী বর নয়, অনেক মানুষ আতঙ্কিত অবস্থার মধ্যে আছে, অনেকে সুইসাইডও করেছে। এই কেন্দ্রের যে ইলেকশন কমিশন আছে, এই মিস্টার জ্ঞানেশ কুমার, সমস্ত এরই চক্রান্ত। এটা আমরা তীব্র নিন্দা করছি। অশোক বরের যিনি স্ত্রী আছে, আমি তাকে বলবো যে আপনার যে ফ্যামিলি রেজিস্টার আছে, সেই ফ্যামিলি রেজিস্টারটাকে সংগ্রহ করুন এবং হিয়ারিংয়ে যান। এই বিষয়ে আমাদের যতটা লড়াই করতে হয়, যা যা করতে হয় আমরা করব। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আর এবার উত্তর 24 পরগনার স্বরূপনগর এবং বাঁকুড়ার বিষ্ণুপুরে 2 জায়গাতেই হার্ট অ্যাটাকে মৃত্যুর অভিযোগ। উত্তর 24 পরগনার স্বরূপনগর। এখানকার বাসিন্দা সুলতান সর্দার, বয়স 60, বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। স্বরূপনগর থানার স্বরূপদায় সুলতান সর্দারের বাড়ি। গত শনিবার তাকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়। সেই মতো স্বরূপনগর বিডিও অফিসে যান। পরিবারের দাবি, সেখান থেকে ফেরার পর আতঙ্কে ভুগতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন। এদিন সকালে হার্ট অ্যাটাকে মারা যান। 4-5 দিন আগে নোটিশ আসে, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর বলতে পারলাম না। মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানেও এসআইআর আতঙ্কে এক বৃদ্ধার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে দাবি। বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রাম পঞ্চায়েতের লেদারঘাট। এখানকার বাসিন্দা 65 বছরের রহিমা বিবি। 2002 সালের ভোটার লিস্টে তার নাম ছিল না। 2রা জানুয়ারি শুনানি। পরিবারের দাবি, শুনানিতে ডাকার পর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন রহিমা। বুধবার রাতে তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। নোটিশে এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার,
ঠিকও হলো, আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল। ওইটি যেমনি শুনল যে আমার তারা কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটা টেনশনটা হলো। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। খবরের জেরে সাহায্য অসহায় দুই ভাইকে। নতুন বছরে পেংলার দুই ভাইয়ের জন্য খুশির খবর। কেউ দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি, দুই ভাইকে কেউ করলেন আর্থিক সাহায্য। পড়াশোনা ও মিড ডে মিলের ব্যবস্থাও করেন কেউ। দুজনেরই বাবা মারা গিয়েছেন, মা সংসার ছাড়া। ভাঙা ঘরে কোনো মতে দিন কাটে এই দুই ভাইয়ের। এসআইআর ফর্ম দিতে গিয়ে জানতে পারেন বিএলও। বুধবার নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয় এবং আমাদের এই খবর দেখানোর পর দুই শিশুর পাশে দাঁড়ান অনেকেই। যাকে ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সেটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছেন এবং বাইরে থেকে মানুষ প্রচুর সাড়া দিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনা আপনারা দেখেছেন। বাড়িটা শুরু হলে তার কম্বল, তার কাঁথা, তার সোয়েটার, শীতবস্ত্র সমস্ত কিছু মানুষ পৌঁছে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু বহুত ভালো লাগছে আজ এসে লোকগুলো, আমার অনেক ধন্যবাদ। এই যে ঘর হবে, হ্যাঁ হবে বলতেছে তো। সবাই খাওয়ার পত্র নিয়ে এসছে, এখন কি মনে হচ্ছে, ভালো লাগছে? পড়াশোনা করবে? ঘর কি হবে বলেছে? বলতেছে তো হবে। আমি খবর যখন পাই জেনে সত্যি মানে খুব খারাপ লাগলো যে এখনো এরকম বাচ্চা আছে। সকলেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি ওদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ আমার আশা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা করে দেওয়া, তারপরে পরবর্তীকালে ওদের বাড়ি, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু। শাহী বার্তায় ময়দানে নেমেই ফের চাঙ্গা দিলীপ ঘোষ। দল কারোর একার ভরসায় চলতে পারে না, এমনটা দাবি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হয় বলেও দাবি। একজনের ভরসায় বাংলা জয় সম্ভব নয় বলেও মন্তব্য। শুভেন্দু প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। মোদীর সফরের সময় ভিন রাজ্যে কর্মসূচি, রাজনীতির পরীক্ষা নিরীক্ষা বলেই দাবি দিলীপের। ভোটে জিততে বিজেপির এক্সপেরিমেন্ট বলে মন্তব্য। পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কিভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছেন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়াতে হবে। শাহী বার্তায় ফের ময়দানে দিলীপ ঘোষ। দল তাঁকে যা দায়িত্ব দেবে সেটাই করবেন বলে দাবি দিলীপ ঘোষের। এখনো কোনো দায়িত্ব ভাগ হয়নি বলে দাবি দিলীপের। পার্টি যে দায়িত্ব যাকে দেবে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি 3 বার ইলেকশন লড়েছি আর 3 বারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি। আমি 21-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে 2 বার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি। স্বাভাবিক, এটা করতেই হবে। কুণালের খোঁচা পাল্টা দিলীপের। গতকাল দিলীপকে জগন্নাথ খোঁচা কুণালের। দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদে ফের প্রাসঙ্গিক বলে খোঁচা। কুণালকে পাল্টা প্রবচন কটাক্ষ দিলীপের। জগন্নাথের আশীর্বাদে 26-এ পরিবর্তন বলে খোঁচা। দিলীপ বাবুর লড়াইটা বিজেপি বনাম বিজেপি, কিন্তু বাংলার মানুষের লড়াইতে দিলীপ ঘোষ সঙ্গ দেননি। সেই কারণে তাকে দীঘার প্রভু জগন্নাথ দেবের দয়ায় ওকে আবার পার্টির ভেতরের মিটিংয়ে ডেকেছে, সে তো ঠিক আছে, কিন্তু তাতে অ্যাজ এ হোল বিজেপির ওই ব্র্যান্ডটার বাংলায় কোনো লাভ হবে না। উনি তো প্রবচন দিতেই থাকেন, তো সেই প্রবচন কজন শোনে? অ্যামিউজমেন্ট হয় ওনার প্রবচনে, সব ব্যাপারে উনি সবকিছু বলেন, লোকে মজা নেয়। কি হয়েছে না হচ্ছে সেটা তো আমার পার্টি ঠিক করছে। আর 26-এর ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে। এখানে
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা অনিকেতের। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে প্রশ্ন ওঠে। অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরির অভিযোগ, বারবার আপত্তি সত্ত্বেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ অনিকেত মাহাতোর। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষোভ প্রকাশ। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের একটা ডিড আছে। সেই ডিডে পরিষ্কার ভাবে যে কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটি বা নতুন কমিটি তৈরি করার কোনো প্রভিশন নেই, কোনো প্রস্তাবনা নেই। তাহলে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই প্রস্তাবনা আনা উচিত। আমি এই জায়গা থেকে চেয়েছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক, আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্টের যে প্রভিশন নেই সেই প্রভিশনটা আনা হোক, নতুন কমিটি তৈরি করা হোক। এই ট্রাস্টের সাথে যে সম্পর্ক তৈরি করার কথা সেই সম্পর্কের জায়গাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বাকি যারা সহযোদ্ধা আমার তারা যেতে সমর্থন হন। তাহলে এই সমর্থন যদি তারা না হন তাহলে যে সমস্যাটা তৈরি হয় বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো জায়গা থাকে না। আশা করি তারা তাদের ভুল সংশোধন করে অভয়ের ন্যায় বিচারের লড়াইতে এগিয়ে আসবে। ওর মধ্যে অনেক রহস্য আছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে এবং হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটার সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই। ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি বাইকের শোরুমের সামনে দেহ উদ্ধার। এক যুবকের রহস্য মৃত্যু। তার পরিচয় কি জানা যাচ্ছে? প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, কিভাবে মৃত্যু, যুবকের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, একেবারে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে ওয়ারলেস গেটে একটি যুবক একটি মোটরসাইকেলের শোরুম রয়েছে, সেই শোরুমের সামনে কিন্তু তার দেহ পড়ে রয়েছে এবং তার বাইকটি তার পাশে রয়েছে। জানা যায় তার এক বন্ধুর সঙ্গে সে রাত্রিবেলায় কোথাও বেরিয়েছিল, কিন্তু সেখান থেকে রাত্রি 1টার সময় তার বন্ধু পরিবেশ তাকে নামিয়ে দিয়ে চলে যায়। তারপর থেকে কিন্তু তার সেখানেই পড়ে রয়েছে বলে জানি। আজ সকালে এলাকার মানুষ ঘুরতে গিয়ে তারা দেখতে পায় যে একটি দেহ সেখানে পড়ে রয়েছে শাটারের গায়ে হেলান দিয়ে। কিভাবে তার মৃত্যু হলো এই নিয়ে কিন্তু মোহনপুর থানা পুলিশ তদন্ত নেমেছে। এর পেছনে সৌমেন বলে যে বন্ধু তাকে নামিয়ে দিয়ে গেছিল, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এলাকার মানুষের দাবি হচ্ছে যে তার বন্ধুর সঙ্গে রাত্রে বেরোলো, অথচ সে বাড়ি না গিয়ে সে কেন দোকানের সামনে তার বাইকটি পাশে রেখে সেইভাবে মরে পড়ে রইল, এই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে কিছু জিজ্ঞাসাবাদ চলছে। বেশ, আমি তো জানি না, আমি এখানে ছেড়ে দিয়ে চলে গেছি। তারপরে এবার মাঝে মাঝেই হয় এটা, ওকে নয় পাড়ার মোড়ে ছাড়ে, নাহলে আমি ওকে ছাড়ি এটা। তারপরে আজকে সুমনদা সকালবেলা ফোন করে আমাকে বলছে যে আমাদের আজকে সকালে আমাদের সবার তারাপীঠ যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সকালবেলা আমাকে সুমনদা ফোন করছে, বলছে আয়, রানা কোথায়? আমি জানি না, আমি তোকে ছেড়েছি ওখানে। তারপরে আবার ফোন করে বলছে যে এরকম ব্যাপার। বছর শেষের রাতে পিকনিক, সেখানেই গুলি। উত্তর দিনাজপুরে খুন যুব তৃণমূল নেতা, গ্রেফতার তাঁর 2 বন্ধু। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছেন আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি করতে গিয়ে নাকি গুলি চলেছে। শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দু 2025কে বিদায়, 26কে স্বাগত। 31st নাইটে চলছিল পিকনিক, সেখানে চলল গুলি, খুন যুব তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিহত বছর 37-এর নবেন্দু ঘোষ। তিনি ছিলেন যুব তৃণমূলের জেলা সহসভাপতি। পুলিশের দাবি তার বুকে গুলি লাগে। রায়গঞ্জের মোহনবাটি বাজার, এখানেই বাড়ি যুব তৃণমূল নেতা নবেন্দু ঘোষের। পরিবারের দাবি, বুধবার রাত 10টা নাগাদ বাড়ি থেকে বের হন নবেন্দু। বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন, সেখানেই গুলি চলে। আমাদের পাশে বাড়ি, নবেন্দুকে নাকি গুলি করেছে। এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে, এই যে পাশে মাঠে। এ বিষয়ে আর কি বলার আছে, এটাকে দেখতে হবে প্রশাসন। তৃণমূলের সঙ্গে আছে।
ওই ছেলেটা ভালো। নব্যেন্দুর বন্ধুরা ছিলেন পিকনিকে, তাদের মধ্যে দুজনকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। একজন শুভম পাল আর একজন পিন্টু সাহা, দুজনই রায়গঞ্জের বাসিন্দা, যুব তৃণমূলের কর্মী। ধৃত পিন্টুর কাছে ছিল আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, জেরায় পিন্টু জানিয়েছেন তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি করতে করতেই গুলি চলে। যুব তৃণমূল নেতা নব্যেন্দু ঘোষের বুকে গুলি লাগে। ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে। আর তারপরে আর কিছু জানি না দাদা, তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না। ওখানে মাইক বাজতেছে, ওখানে অত হচ্ছে, পিকনিক হচ্ছে কি। পুলিশ জানিয়েছে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে তার কোনো লাইসেন্স নেই। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে চাইছেন এটা কি সত্যি দুর্ঘটনা নাকি ছক কষে খুন করা হয়েছে। শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রশাসনকে বলবো যে যারা এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায়, দুষ্কৃতীরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পায়। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। আর এবার আমরা নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সেখানে নয়া রাস্তা, ডেবরার পানিগেরিয়ায় আদিবাসী গ্রামে নয়া রাস্তা। দিগ্বিজয় প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, খুব স্বাভাবিক যে দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে, স্থানীয়রা খুশি, কিন্তু কতদিনের মধ্যে এই রাস্তা তৈরির কাজ শেষ হবে কি জানা যাচ্ছে? দেখো তো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু 10 দিন হয়ে গেল রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। কারণ মাসখানেক আগে ডেবরার যে পানিগেরিয়া এলাকা আছে, আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানে আদিবাসী এলাকার কি উন্নয়ন হয়েছে তা খতিয়ে দেখতে রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছোটেন্ডি লামা এসেছিলেন ওই পানিগেরিয়া রাস্তা পরিদর্শন করতে। তখন তিনি দেখেন যে রাস্তার কাজ অসম্পূর্ণ রয়েছে। এলাকাবাসীরাও কিন্তু সেই দাবি জানান যে অসম্পূর্ণ রাস্তা কিন্তু দ্রুত তৈরি করতে হবে। এবং সেখান থেকেই ছোটেন্ডি লামা, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি কিন্তু বিডিওকে নির্দেশ দেন দ্রুততার সঙ্গে ওই এলাকার রাস্তা সম্পূর্ণ করতে হবে। এবং সেই মতো ডেবরা পঞ্চায়েত সমিতির আর্থিক তহবিল থেকে 10 দিন আগেই ঢালাই রাস্তা তৈরি করা সম্পূর্ণ হয়েছে এবং এলাকার মানুষজন তাতে খুশি হয়েছে। পাশাপাশি যে কয়েকটি রাস্তা রয়েছে সেগুলোরও তৈরি করার দাবি জানিয়েছে তারা। বেশ।